বিগত কয়েকটি পর্বে আপনারা দেখেছেন 25শে মে 2025 কলকাতা থেকে সড়কপথে লখনৌ লুধিয়ানা হয়ে জম্মু কাশ্মীরে প্রবেশ করি। সেখানকার বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলো দেখার পর এবার আমাদের এই যাত্রাপথের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লাদাখে প্রবেশ করতে চলেছি। আজ 1 মে 2025 আর আমরা রয়েছি জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। গতকালের মতো আজকেও আমাদের ঘুম ভাঙল ডাল লেকের জলে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দে। আজ আমরা শ্রীনগর ছেড়ে আমাদের এই ট্যুরের দ্বিতীয় পর্ব লাদাখে প্রবেশ করব। বৃষ্টি একটু কমতেই চটজলদি লাগেজ প্যাক করে বেরিয়ে পড়লাম। বুলেভার্ড রোড ধরে বান্দেরওয়াল হয়ে শ্রীনগর লে হাইওয়ে ধরব। শহর পেরিয়ে একটু গেলেই শুরু হয় সিন্ধু নদীর ধার ঘেঁষে দুর্দান্ত সড়কপথ। এক পাশে স্রোতস্বিনী নদী আর অন্য পাশে আকাশছোঁয়া পাহাড়। বিশ্বাস করুন, এই রাস্তা সত্যিই ম্যাজিক। আজ আমরা যাচ্ছি মিডো অফ গোল্ড, মানে আমাদের সোনমার্গ। চলুন শুরু করি এক মনোমুগ্ধকর জার্নি। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। সাধারণত 2 ঘন্টা সময় লাগে, তবে বারবার থামলে সময় তো বেশি লাগতেই পারে, কারণ রাস্তাটা এতটাই সুন্দর যে থেমে না থেকে যাওয়া খুবই কঠিন। তিব্বতের মানস সরোবরের বোরখাচু হিমবাহ থেকে উৎপত্তি হয়ে লাদাখ, কাশ্মীর ও পাকিস্তানের বিস্তীর্ণ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয় এই ইন্দাস অথবা সিন্ধু নদী। শ্রীনগর লে হাইওয়ে ধরে কিছুটা এগোতেই চোখে পড়ল তুষারাবৃত পর্বতশৃঙ্গ। গত 2 দিন যাবৎ সমগ্র কাশ্মীর জুড়ে খুবই তুষারপাত শুরু হয়েছে, যেটা এই জুন মাসে একদমই স্বাভাবিক নয়। তবে এই সকল অস্বাভাবিকতার টানেই তো আমাদের এই জার্নি। এবার আমরা এসে পৌঁছালাম জেড মোড় টানেলের অ্যাপ্রোচ রোডে। এখান থেকে বাদিক ধরে আমরা এগিয়ে যাব জেড মোড় টানেলের দিকে। দু 2015 সালে কাজ শুরু হয়ে 2025 সালে সম্পূর্ণ হয় 6.5 কিলোমিটার দীর্ঘ এই জেড মোড় টানেল। গগনগীর থেকে সোনমার্গ পর্যন্ত এই টানেলটি সারা বছর চরম আবহাওয়া ও তুষারপাতের মধ্যেও সোনমার্গকে শ্রীনগরের সাথে যুক্ত করেছে। জেড মোড় টানেল অতিক্রম করতেই আচমকা দৃশ্যপট কেমন যেন বদলে গেল। সবুজ বগিয়ালের মাথায় শ্বেত শুভ্র মুকুটের মতো বসে আছে তুষারাবৃত পর্বতশৃঙ্গ। সোনমার্গ উপত্যকায় দাঁড়ালে মনে হয় পৃথিবী যেন নিজের বুকটা খুলে দিয়েছে। সবুজের নরম গালিচার ওপর হাওয়া
ধীরে ধীরে গল্প বলে যায়। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পর্বতগুলো তুষারের শুভ্র আস্তরণে ঢাকা, যেন আকাশের কোল থেকে নেমে আসা প্রাচীন কোনো দেবদূত। সবুজ ঘাসের ওপর রোদ পড়লে সোনালি আলোটা দপদপ করে, আর ঠিক তার বিপরীতে সাদা বরফে মোড়া পাহাড় নীরবতা দিয়ে সাজিয়ে রাখে পুরো দৃশ্যপট। মনে হয় সবুজ আর সাদা যেন দুই প্রান্তের দুই স্বপ্ন একসাথে মিশে গেছে এক অপূর্ব দৃশ্যের ভেতর, যেখানে পা রাখলেই হৃদয় শান্ত হয়, যেখানে তাকালেই মন ভরে ওঠে অদ্ভুত এক প্রশস্তিতে। সোনমার্গ শুধু একটি জায়গা নয়, এ যেন প্রকৃতির লেখা একটি কবিতা। কলকাতা থেকে লাদাখের পথে এ পর্যন্ত সবকিছুই প্ল্যান মতোই চলছিল, কিন্তু এ পথ যে নিশ্চয়তার পথ নয়, এ পথ যে প্রচলিত পথ নয়, এ পথে আছে গভীর অনিশ্চয়তা। এ পথের প্রতিটা বাঁকে বাঁকে আছে ঘোর বিপদ। তারই প্রথম আভাস আমরা পেলাম সোনমার্গে পৌঁছেই। বিগত কয়েকদিন যাবৎ কাশ্মীর উপত্যকা জুড়ে যে প্রবল বৃষ্টিপাত চলছিল, সেই বৃষ্টিপাত উচ্চতম এলাকায় প্রবল তুষারপাতের সৃষ্টি করেছে, যার মধ্যে অন্যতম জজিলা পাস। দুর্ভাগ্যক্রমে আজকেই আমাদের জজিলা পাস অতিক্রম করতে হবে। সোনমার্গ পৌঁছেই জানতে পারলাম গতকাল জজিলা পাসে প্রবল তুষারপাতের কারণে অ্যাভেলাঞ্চ নেমে আসে, যার কবলে পড়ে একটি যাত্রীবাহী গাড়ি। সেই কারণে কাল থেকে জজিলা পাস বন্ধ রয়েছে। কখন খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। অগত্যা আজকে সোনমার্গে থেকে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। মন বড় অস্থির হয়ে উঠল, কারণ আজ রাতে কার্গিলে হোটেল বুক করা রয়েছে। এছাড়াও আগামীকাল থেকে লেহ সহ নুব্রা ভ্যালিতেও আমাদের হোটেল বুক করা রয়েছে। আর যদি সোনমার্গে আমাদের স্টে করতে হয়, তবে পূর্ব নির্ধারিত সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। অবশেষে স্থানীয় এক ব্যক্তির পরামর্শে সোনমার্গ বাইপাস ধরে চেকপোস্টের দিকে এগিয়ে চললাম। যদি রাস্তা খুলে যায়, তবে প্রথম পর্যায়ে যাতে আমরা যাত্রা শুরু করতে পারি। এই জার্নি আমরা শুরু করেছিলাম মাতা বৈষ্ণোদেবীর আশীর্বাদ নিয়ে, তাই তারই আশীর্বাদে বন্ধ রাস্তা খুলে গেল 30 মিনিটের মধ্যেই। আর আমাদের জার্নি নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, তা অবিলম্বেই কেটে গেল। কাশ্মীর থেকে লাদাখ যাব, তখন মুখ্য গন্তব্য শুধু লাদাখ নয়, পথটাই ছিল বিশেষ। আর এই পথের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জজিলা পাস। জজিলা পাস এমন এক জায়গা যার নাম শুনলেই রোমাঞ্চ আর ভয়ের মিশেল তৈরি হয়। 3528 মিটার অথবা 11,575 ফুট উচ্চতায় এই পাস হলো গ্রীষ্মে স্বপ্নের পথ, আর শীতে এক কঠিন পরীক্ষার রাস্তা। আবহাওয়ার খামখেয়ালিপনায় জুন মাসেও শীতের রোমাঞ্চ অনুভব করার পরিবেশ আমরা পেলাম। আমরা এগিয়ে চলেছি জজিলা পাসের দিকে, আর আমাদের ডান দিক থেকে যে রাস্তা চলে যাচ্ছে তা যাচ্ছে বালতালের দিকে। এই বালতাল হলো অমরনাথ যাত্রার অন্যতম বেস ক্যাম্প। এখান থেকেই অমরনাথ যাত্রার পুণ্যার্থীরা পদযাত্রা শুরু করেন। প্রথম প্রায় 9 থেকে 15 কিলোমিটার পথ পেরোনোর পরেই শুরু হয় আসল চড়াই।
রাস্তা খুবই সংকীর্ণ, উঁচু পাহাড়, সেই বরাবর মনে হয় যেন পৃথিবীর শ্বাস থেমে গেছে। আমরা এখন আছি বিশ্বের অন্যতম বিপজ্জনক কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর রুট জজিলা পাসে। এখান থেকে আজ আমরা নামব কাশ্মীরের গেটওয়ে টু লাদাখ, অসাধারণ সুন্দর শহর দ্রাসে। এখন আমরা যে জায়গায় রয়েছি, গতকাল ঠিক এখানেই সেই অ্যাম্বুলেন্সটি নেমেছিল। এক বন্ধুর থেকে পাওয়া সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরছি। জজিলা পাস মানেই এক অদ্ভুত থ্রিল। এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে বিশাল গহ্বর, আর মাঝ দিয়ে সরু রাস্তা। বাতাসের শব্দ যেন পাহাড়ের গায়ে গায়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,600 ফুট। ঠিক উপরে এখনো বরফের স্তর চোখে পড়ছে। তবে এই রাস্তায় অত্যন্ত সচেতনভাবে ড্রাইভ না করলেই কিন্তু ঘোর বিপদ। একদিকে যেমন খাড়া পাহাড়, তার মাথায় জমে রয়েছে বরফ, এবং আরেকদিকে কয়েক হাজার ফিট গভীর খাদ। একটু ভুল হলেই একদম কয়েক হাজার ফিট নিচে।
মর্নিং বন্ধুরা, আমরা এখন রয়েছি দ্রাস শহরের থেকে কিছুটা আগে, জাস্ট জজিলা প্লাস থেকে নেমেই আমরা এই একটা ছোট্ট গ্রামের মতো দেখতে পাচ্ছি, দ্রাসের অন্তর্গত। এখানে লং রেস্টুরেন্ট, এখানে দাঁড়িয়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়নি, জজিলা পাস বন্ধ ছিল। খুবই ভাগ্য ভালো যে আমরা যখন জজিলাতে এসে পৌঁছালাম, জজিলার এন্ট্রিতে, তখনই সবেমাত্র জজিলা খোলে, যার জন্য প্রচুর গাড়ির প্রেশার ছিল। আমরা জজিলাতে দাঁড়ানোর কথা সেভাবে সুযোগ পাইনি, সামান্য 2-1টা জায়গায় খালি দাঁড়িয়েছি। এখন আমরা এই দ্রাসের একদম কাছাকাছি, দ্রাস সেক্টরে মাতায়ান বলে একটা জায়গা, এখানে এসে দাঁড়ালাম, একটু দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। আমরা লে টেরিটরিতে, মানে লে লাদাখ টেরিটরিতে পৌঁছে গেছি, কাশ্মীর ছেড়ে দিয়ে। তো পাহাড়ের রূপগুলো একটু বদলাতে শুরু করেছে, সেই লাদাখের ফিলটা এখান থেকে আমরা পাচ্ছি। দ্রাসের এই ক্যান্টিনে কাজ পেলাম, 500 টাকা রোজ দেবে। আচ্ছা, আপনাদের কি ভেজে দিতে হবে, ডিম ভেজে দিতে হবে। বাজেট বেড়ে গেছে আপনাদের ট্যুরে? এই আমার মালিক। कौन से मालिक है सर? ওই যে ওটা কাছে দিয়ে দে, अब मेरा मालिक है, ওরকম দিয়ে দে। अभी मैं कुक हुआ और होटल का मालिक है। ऐसे ही हाँ। যাচ্ছে ভেতরে, তুই করতে থাক। কটা এই ডিম ভাজার লোক, আমি ডিম ভাঙার লোক। আচ্ছা, দুজন লেবার আছি আমরা এখানে। একটাই ভিডিওতে কন্টিনিউ করে যাচ্ছে। জজিলা পাস পেরোতেই রাস্তা একটু আরামদায়ক হলো, বাতাসও বেশ উষ্ণ হতে শুরু করেছে। পাহাড়ের রুক্ষরূপ ধীরে ধীরে সবুজ কার্পেটে ঢেকে যাচ্ছে। এ পথে যেটা সবচেয়ে আকর্ষণীয় তা হলো প্রকৃতির এই হঠাৎ করে বদলে যাওয়া রূপ। অবশেষে লাদাখে চলে এলাম আমরা, এখন দ্রাস সেক্টরের দিকে এগিয়ে চলেছি। এখন ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, এখন পাইলট D2 এখন ড্রাইভ করছে দীপঙ্কর দাস সামনে। আচ্ছা, উনি সামনের দিকে নিতে বলছেন। দেখা D2 লাদাখে এটা প্রথম এক্সপিরিয়েন্স। তোমার কি সেকেন্ড এক্সপিরিয়েন্স? আমি তো লাদাখে ঢুকে গেছি অনেকক্ষণ আগে। আমরা এখন চলে এসেছি দ্রাস শহরে। এটিকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় শীতলতম বাসযোগ্য স্থান, আর এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত। কিন্তু গ্রীষ্মে এই শহরটা একদম প্রাণবন্ত, সবুজ উপত্যকা আর বরফ ঢাকা পাহাড়ের মিশেল। এখন সন্ধে 6টা, আর আমরা এসে পৌঁছালাম দ্রাস শহরের অদূরেই অবস্থিত কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখতে। লাদাখের কঠিন পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা কার্গিল ওয়ার মেমোরিয়াল ভারতের সামরিক ইতিহাসের এক অমর সাক্ষী, যেখানকার প্রতিটি ইট, প্রতিটি ফলক মনে করিয়ে দেয় 1999 সালের সেই ত্যাগ, সাহস আর বিজয়ের গল্প। কার্গিল ওয়ার মেমোরিয়ালের গেটে পা রাখতেই চোখে পড়ে সেই বিখ্যাত পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে তৈরি স্মৃতিস্তম্ভ। সামনে জাতীয় পতাকা উঠছে গর্ভের শিখায়,
বাতাসে অদ্ভুত এক নীরবতা, যেন সমস্ত শব্দ থেমে আছে শহীদের পদচিহ্নের সামনে দাঁড়িয়ে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন রয়েছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে চোর। এখানে আমরা পৌঁছানোর পরে এখানকার একজন আর্মি অফিসার, উনি আমাদের এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের সমস্ত যে ঘটনা, কেন এটি তৈরি হলো এবং কার্গিল যুদ্ধ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিলেন। তার সেই ঘটনাটিকে ভিডিও রেকর্ডিং করার অনুমতি ছিল না। আমি তার মুখ থেকে যেটুকু শুনলাম একটু আপনাদের কাছে বর্ণনা করি। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোনলি। আমাদের ডান দিকে রয়েছে টাইগার হিল। এই যে পিকগুলো, এর থেকে 20 কিলোমিটার পেছন দিকে রয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। তো সেইখান থেকে আমাদের ইন্ডিয়ান আর্মি এবং পাকিস্তান আর্মির মধ্যে যে সমঝোতা থাকে, যে শীতের সময় দু দেশের আর্মি এই বেস ক্যাম্পে নেমে আসবে। ওইখানে অত উচ্চতায় তাদের পক্ষে ওখানে দীর্ঘদিন ধরে থাকাটা সম্ভব হয় না। সেই কারণে সমঝোতা মতো 1998 সালে পাকিস্তান আর্মিও নিজের জায়গায় ফিরে যায়, নিজেদের বেস ক্যাম্পে ফিরে যায়। আবার ইন্ডিয়ান আর্মি আমাদের বেস ক্যাম্পে ফিরে আসে। তৎকালীন মেজর জেনারেল পাকিস্তানের পারভেজ মোশাররফ, ওনার এক বদলা নেওয়ার মানসিকতার কারণে উনি তখন এই চুক্তির আগে ভঙ্গ করে উনি আমাদের এই লাদাখ এলাকাটাকে দখল করার উদ্দেশ্যে নিজেদের সৈন্যদের ওই পুরো এলাকায়, এই যে উপরে যে পিকগুলো আমরা দেখতে পাচ্ছি, টোনলিং, টাইগার হিল, এই এলাকাগুলোকে দখল করতে শুরু করে এবং হেভি অ্যানিমেশন নিয়ে এখানকার পাকিস্তানি সৈন্যদের, টেররিস্টদের পরিচয়ে এখানে তাদেরকে পোস্টিং করে। উদ্দেশ্য ছিল যে এই সামনে দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে NH1, যে রাস্তা ধরে আমরা NH1D, এখন এটা আগে ছিল এটা NH1, এখন মনে হয় NH1D হয়েছে। জজিলা পাস হয়ে যে রাস্তাটি কার্গিল যাচ্ছে, এই একটি মাত্র কানেক্টিভিটি ছিল আমাদের লাদাখের সাথে, আমাদের কাশ্মীরের। তো সেই রাস্তাটিকে ব্লক করতে পারলে আমাদের ইন্ডিয়ান সোলজারদের অ্যানিমেশন এবং খাবার দাবার পৌঁছানোটা সবথেকে সমস্যা হয় এবং লাদাখ টেরিটরিটাকে পুরোপুরি পাকিস্তান দখল করার একটা চক্রান্ত করেছিল। সেই উদ্দেশ্যে এই এলাকাগুলোকে দখল করে সেখান থেকে হেভি শেলিং শুরু করেছিল। এই রাস্তা থেকে কোনো গাড়ি যাতায়াত করতে পারছিল না। পরবর্তীকালে আমাদের ইন্ডিয়ান সোলজাররা নিজেদের বীরত্ব দেখিয়েছেন এবং যেটা বরাবর তারা দেখিয়ে আসেন, তাদের প্রতি আমাদের সবসময় যে ভরসা থাকে সেই ভরসার মর্যাদা রেখেন তারা, এবং বিভিন্ন স্ট্র্যাটেজিকভাবে কখনো সামনের দিক থেকে অ্যাটাক করতে চেয়েছিলেন কিন্তু সফল হননি। পরবর্তীকালে ডান দিক এবং বাদিক থেকে এই পাহাড়গুলোকে আবার নিজেদের পোস্টগুলোকে তারা রিক্যাপচার করে এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠা করে এবং পাকিস্তানকে বরাবরের মতো পরাস্ত করে আমাদের এই কার্গিল এবং বাতালিক এই সেক্টরগুলোকে সম্পূর্ণভাবে মুক্ত করে। আমার ডান দিকে দেখা যাচ্ছে কিছু এখানে শহীদ বেদি মতো করা রয়েছে। এখানে কার্গিল যুদ্ধকে বাদ দিয়ে বাকি 1947 সাল থেকে আজ অবধি যতজন সৈন্য বলিদান দিয়েছেন তাদের নামে এই একটা করে প্রস্তর এবং তার স্মৃতিসৌধ এখানে স্থাপনা করা হয়েছে। আমার এইদিকে রয়েছে গেট দিয়ে ঢোকার মুখে দুপাশে দুটো রয়েছে হাউইজার কামান, যেগুলো এখন আর ব্যবহার হয় না। লাস্ট 1971 সালে এগুলো ব্যবহার হয়েছিল, তারপরে আর ব্যবহার হয় না, তাই এগুলোকে এখানেই প্লেস করা হয়েছে। ওই পাশে রয়েছে বোফোর্স কামান। বোফোর্স এখনও আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনীতে যথেষ্ট কার্যকরীভাবে কাজ করছে। এখানে রয়েছে অমর জ্যোতি, যা আমরা ইন্ডিয়ান গেটে দেখতে পাই, সেই অমর জ্যোতি এখানেও স্থাপনা রয়েছে এবং তাকে 4 মিনার দিয়ে সুসজ্জিত করা রয়েছে। আর এই সামনে রয়েছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না। এখানেও আমরা শুনবো এবং দেখবো ভেতরে কী আছে, হ্যাঁ, এবং পরবর্তীকালে আপনাদের সামনে আমরা সেটা বর্ণনা করবো। नस नस में तेरा इश्क बहे, फीका ना पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून कहे। মিউজিয়ামের দেয়ালে সাজানো 1999 সালের যুদ্ধের মানচিত্র, শহীদ সৈনিকদের সরঞ্জাম, বুলেট শেল, ইউনিফর্ম আর অমর বীরদের ছবি, সব মিলিয়ে বুক ভরে ওঠে এক অন্যরকম আবেগে। এখানে রাখা আছে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট অনুজ নায়ার, মেজর পদ্মপাণি আচার্যের মতো নায়কদের বীরগাথা। প্রতিটি গল্প মনে করিয়ে দেয় স্বাধীনতা কথাটার সাথে কত রক্তের মূল্য জড়ানো। ওয়ার মেমোরিয়ালের পেছনে দাঁড়ানো পাহাড়গুলো জানান দেয় এই পাহাড়েই ক্যাপ্টেন বিক্রম বাত্রা নেতৃত্ব দিয়েছিলেন টাইগার হিল অভিযানে। আর ওই যে খাড়া ঢাল বেয়ে উঠেছিলেন লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে, যিনি শত্রুর একের পর এক বাংকার দখল করে ইতিহাস লিখেছিলেন।
এই রুক্ষ ভূমিতেই গুরুতর আহত অবস্থায়ও শিখর জয় করেছিলেন গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব। আর সামনের যে পাহাড়টা দেখছেন, সেখানে রাইফেলম্যান সঞ্জয় কুমার একাই শত্রুর বাংকার ধ্বংস করে পুরো ইউনিটের পথ খুলে দিয়েছিলেন। আজ কার্গিল শান্ত, কিন্তু এই নীরবতার প্রতিটি স্তরে লুকিয়ে আছে বীরত্ব, আত্মত্যাগ আর দেশের জন্য সর্বোচ্চ ভালোবাসার গল্প। पे मैं कितना नसीबों वाला था। तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू।